হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে ঘড়িতে 6:45। আমি রেডি হয়ে গেছি, বেরোবো। কোথায় বেরোবো? একটা গিফট কিনতে যাবো। কালকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো সেখানেই যাবো। কালকে বিকেলে নেমন্তন্নটা, তো আজকে ভাবছি গিফটটা কিনে নেবো। কালকে যদি টাইম না পাই বা কোনো আর্জেন্সি কোনো কাজ পড়ে গেলে না, তো ভাবলাম আগের দিনই কিনে রাখি, বেটার হবে। তো জিমে গিয়েছিলাম, গিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো এবার বেরোই। আর একজনকে দেখাচ্ছি, দাঁড়াও। আর একজন আমার ঘরে এসে বসে আছে। সব থেকে দুষ্টু বাচ্চা। পুজো টুজো সব হয়ে গেছে, কিন্তু আজকে একটা স্পেশাল ডিনার আছে। যাই হোক, আর পুজো হয়ে গেছে, কিন্তু ঠাকুর ওখান থেকে এখনো তোলা হয়নি। ওই সুতোটা এখনো কাটা হয়নি আসলে। তো ওটা কেটে রবিবার আই থিঙ্ক ভাসান হবে। মানে সরি, ভাসান হয় না, মানে ঘরটা ভাসিয়ে দেবে, মানে জল এনে রেখে দেবে। আর ঠাকুর তো সারা বছরই থাকে আমাদের বাড়িতে। আবার যখন পরের বছর পুজো হবে তখন আবার এটাকে ভাসান দিয়ে আবার নতুন ঠাকুর আনা হবে। তো সেটা এখনো হয়নি, এখনো ওই জায়গাটা ওই রকমই রয়েছে। তো চলো আর বেশি বকবক করবো না, বাইরে যাই। এখন অনেকগুলো জিনিসপত্র কেনার আছে, শুধু যে গিফট কিনবো সেটা না, আরও কয়েকটা জিনিসপত্র কেনার আছে। দেখি কি যাই, বেরোই, দেখি কীরকম কি হয়, তো সেই মতো কিনে নেবো। তো চলো। আমি এখানে বেরিয়ে গেছি। আর সবার প্রথমে আমি ভেবেছিলাম গিফট কিনতে যাবো, কিন্তু তারপর ভাবলাম যে আমাদের ওখানে মানে কলেজের ওখানে কলেজের ঠাকুর, তারপর ওখানে যত মোটামুটি কাছাকাছি ঠাকুর আছে সব আমাদের ওখানে কলেজের পাশে আর একটা ঘাট আছে, রয়ঘাট বলে, সেখানে সমস্ত ঠাকুর বিসর্জন হয়। তো আজকে ওখানে সমস্ত বিসর্জন আছে। আর আমি এরকমভাবে কোনোদিনও বিসর্জন দেখিনি, বিশেষ করে ওই ঘাটে। দুর্গাপুজোর সময় তো ওখানে পা রাখাই যায় না, মারাত্মক পরিমাণে ভিড় হয়। তো ভাবলাম যে ঠিক আছে, চলো সরস্বতী পুজোর দিনকে সরস্বতী মায়ের যে ভাসানটা সেটা দেখে আসি। তো সেই ভেবে সবার প্রথমে আমি ওই রয়ঘাটের ওখানে গিয়েছিলাম, যাতে কোনো প্রবলেম না হয় ভাসানের দিনে, সেই জন্য এখানে পুলিশও ছিল। আর এইটা মানে অনেকটা বড় ঠাকুর। যখন নাবাচ্ছিল না, আমি জাস্ট হা করে দেখছিলাম যে কিভাবে এটাকে নাবিয়ে নিয়ে যাবে, তার কারণ আমি কোনোদিনও এরকম ভাসান দেখিনি। তো যখন আমি খালি ভাবছিলাম যদি দুর্গা ঠাকুর হতো, যে কত বড় বড় ঠাকুর হয়, সেই ঠাকুরগুলো কিভাবে ভাসানো হয়। যাই হোক, তো এইরকম দেখলাম, এরকম তো করা আছে। আমি জানতাম যে এইখান দিয়ে নিচে নামিয়ে নিয়ে যায় ঠাকুরের পুরো মূর্তিটাকে, তারপর ভাসান হয়, কিন্তু এই রকম টেকনিকে বা এই রকম ভাবে যে নামানো হয় সেটা কোনোদিনও আমি দেখিনি। এই ফার্স্ট টাইম আমি দেখছি। তো বেশ মন খারাপও লাগছিল, আবার দেখতে বেশ ভালোও লাগছিল। এই বছরের সরস্বতী পুজোটা বেশ, বলবো না, একটু মন খারাপের ওপর দিয়েই কেটেছে। তার কারণ আমি ভেবেছিলাম শাড়ি পরে ঠাকুর দেখতে যাব, কিন্তু এবছর আমি শাড়ি কিনে সমস্ত কিছু রেডি, বাট আমি যেতে পারিনি। তো যেহেতু বাড়িতে পুজো ছিল এবছর, মানে ভাবা হয়েছিল যে পুজো হবে না। তো যাই হোক, এবছর যখন আবার পুজোটা হলো, তো সেই জন্য বাড়িতে প্রচুর কাজ ছিল, তারপর অনেক লোকজন এসেছিল, এই করে করে আর যাওয়াই হলো না। তো যাই হোক, শাড়িটা অন্য কোনো একটা দিন বা অন্য কোনো অকেশানে পরে নেব। মনটা খারাপ ছিল ঠিকই, তার কারণ হচ্ছে যখন স্কুলে পড়তাম প্রত্যেক বছর শাড়ি পরে, মানে পুজোর শেষে শাড়ি পরে প্রত্যেকটা স্কুলে যাওয়া, তারপর খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে ঘোরা, আড্ডা, সব কিছুই করতাম। কলেজে পড়তেও তাই ছিল, মানে ঠাকুর দেখতে যাওয়া, সমস্ত কিছু। তো শুধুমাত্র এই বছরটা আমার মিস গেছে, তো একটু মন তো খারাপ লাগছেই। ভাসান দেখার জন্য বেশ ভালোই ভিড় হয়েছিল। তারপর তো প্রত্যেকটা বাড়ি থেকে বা যেখান থেকে ঠাকুর আসে সেখানকার লোকজন ছিলই, তার ছাড়াও কিন্তু ঠাকুর বিসর্জন দেখার জন্য প্রচুর লোকজন এসেছিল। প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই সরস্বতী পুজোর দিনটা না খুব স্পেশাল। যারা আমরা স্কুল কলেজ ছেড়ে চলে এসেছি, তারা এই দিনটা আবার সেই জায়গাটায় যেতে পেরে না খুবই ভালো লাগে। আমার তো বিশেষ করে প্রচণ্ড ভালো লাগে। তারপর আমরা ওখানে কিছুক্ষণ থাকার পর দোকানে গিফট কিনতে চলে গেছি। আর এই যে আমাদের গিফট কেনাও হয়ে গেছে। আর এই দোকানটা আমি সবসময় আসি আমাদের এখানে, তো এখান থেকেই নিয়ে নিলাম একটা সুন্দর গিফট। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে পরের দিন, মানে কালকে গিয়ে গিফট কিনে নিয়েছিলাম, আর আজকে হচ্ছে বার্থডেটা। আর আমি দেখো শুধুমাত্র জামাটা পরে রেডি হয়েছে, এখনো পুরো মেকআপ, মানে মেকআপ তো কিছু করবো না, সেরকম ভালো লাগছে না, প্রচণ্ড ল্যাদ লাগে মেকআপ করতে। আমার দিদি বলে তুই মেকআপগুলো কেন কিনেছিস। যাই হোক, তো সেরকম খুব একটা বেশি রেডি হবো না, মোটামুটি রেডি হয়ে বেরিয়ে হবো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:30।
তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি একদম ফুল রেডি হয়ে গেছি, আর আমি এরকম একটা বাবা চুলটা বেরিয়ে যাচ্ছে, তো যাই হোক এরকম সাইডে একটা বিনুনি করে নিয়েছি, কারণ চুলটা না প্রচণ্ড অয়েলি হয়ে গেছে, তো কোনো স্টাইল করতে ঠিক মন চাইছে না। তাছাড়া কী করবো সেটা বুঝতেও পারছি না, ওই জন্য ভাবলাম যে এইভাবে একটা সাইডে করে আর এরকম একটা বিনুনি করে নিই। তো ঠিক আছে, তো চলো এটা দিয়ে কাজ চালিয়ে নেবো। আর নেলসের অবস্থা খুব খারাপ, আমি আরও নেল পলিশটা পরবো, কিন্তু এখন আর টাইম নেই, 7টা বেজে গেছে অলরেডি, এবার বেরোতে হবে, নাহলে লেট হয়ে যাবে। তো তাড়াতাড়ি ভাবছি চলে আসবো, কারণ বেশি লেট করলে না ঠান্ডা লাগবে, আর কিছু সোয়েটার ফোয়েটার আমি নিচ্ছি না। তো ভাবছি চলো বেরোই, আর কি ভাববো। তো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ওখানে গিয়ে কথা হচ্ছে। আর এই জামাটা না প্রচণ্ড পাতলা, মনে হচ্ছে ঠান্ডা লাগবে, জানি না, বুঝতে পারছি না কি করব। তো চলো বেরোই, তারপর দেখছি। আমি তো গিফটটা না নিয়েই বেরিয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি করতে করতে। চলো যাই। বারটা ছিল শনিবার, তাই ভাবলাম যখন বেরিয়েছি একবার মায়ের দর্শন করে আসি, তাই চলে গেলাম আমাদের এখানে শ্মশানকালীতে। আজকে যেহেতু শনিবার, সেই জন্য এখানে প্রচণ্ড ভিড়, মানে পা ফেলাই যায় না। চারদিকে বসে পুজোর সমস্ত ডালি নিয়ে আর মায়ের কাছে পুজো দেয়। এখানটা আগে এরকম ছিল না, মানে ওই মন্দিরগুলো নতুন করে করা হয়েছে, তো এখানটা সবসময়ই ভিড় থাকে। আর মঙ্গলবার শনিবার তো প্রচণ্ড ভিড় থাকে। আগে তো আমি প্রত্যেক মঙ্গলবার আসতাম এখানে পুজো দিতে, তো যাই হোক এখন আর অতটা হয় না, অতটা কেন হয়ই না একদমই আসা। তো ভাবলাম চলো একবার মায়ের দর্শন করে তারপরেই বেরোনো যাক। আর তোমাদের তো বলাই হয়নি আমি কার বার্থডেতে আছি। আমি আমার বান্ধবীর দিদির ছেলের বার্থডেতে যাচ্ছিলাম, মানে বলতে পারো দিদির ছেলের বার্থডেতে। তো সেই জন্য আর বেশি খুব একটা লেট করিনি, আমি তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছি, কারণ আমাদের ওখান থেকে না খুব একটা দূর নয় ওর বাড়ি, তাও ওদের ওখানটা না প্রচণ্ড ফাঁকা থাকে। তো আমাদের এই দিকটা যেরকম একটু জনবহুল সবসময় লোকজন যাতায়াত করে বা থাকে, তো ওদের একটু ওই জায়গাটা একটু ফাঁকা টাইপের। তো সেই জন্য ভাবলাম যে বেশি লেট করব না, তাড়াতাড়ি যাই এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসবো। আমি এখানে বকবক করতে করতে বাড়ি চলে এসেছি, আর আমি এখানে কিছু বলছিলাম, কিন্তু এত জোরে গান বাজছিল যে কপিরাইট আসবে বলে ভয়েসটা দিতে পারিনি। তো দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন এসছে, আর ওই দূরে দেখতে পাচ্ছ আমার সব থেকে প্রিয় জিনিসটা বসে গেছে স্টলেতে, সেটা হচ্ছে ফুচকা। এসে তো আমি ফুচকা খাইনি, তারপর ভাবলাম ও আসুক তারপরে একসাথে খাবো, কিন্তু ওর আস্তে আস্তে মানে অনেক লেট করে দিয়েছে, 1 ঘন্টা প্রায় আমাকে বসিয়ে রেখে দিয়েছিল। তো যাই হোক, এই যে এই ভাইটারই জন্মদিন। Happy birthday to you. Happy birthday to you. যেখানে কেক কাটিং হয়েছিল সেখানে তো এত ভিড় ছিল যে সামনে গিয়ে ওর সাথে একটা ছবি তুলবো বা ভিডিও করব সেটাতে একদম স্কোপই পাইনি। আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও, আর অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমি নতুন যে কোনো ভিডিও দিই সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এই জায়গাটা মানে যেখানে কেক কাটা হচ্ছিল সেখানটা এত পরিমাণে ভিড় হয়ে গেছিল যে কেকটা কাটিং হয়ে যাওয়ার পরই না আমরা একটু বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো বাইরে বেরোতে না বেরোতেই গোপাল ভাঁড়ের বউ আর এই শিম্পাঞ্জিটার সাথে দেখা হয়ে গেল। সবাই এসে এসে ছবি টবি তুলছিল, আর এটা কিন্তু আমি সবার প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি। আর তারপর যখন আমি খেতে বসেছিলাম না, এই ছোট্ট পুচকে বোনটা খুব সুন্দর ডান্স করছিল। আর কি গানে ডান্স করছিল তো তোমরা বুঝতেই পারছো, ডান্সটা না দারুণ করছিল। কেক কাটিং হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপর ভাবলাম যে আর বেশি লেট করব না, এবার যদি লেট করে খেতে বসি অনেক দেরি হয়ে যাবে বাড়ি যেতে। তো ডান্স দেখতে দেখতে বেশ ভালো করেই খাওয়া দাওয়াটা হয়ে গেল। যাই হোক, অ্যাট লাস্ট আমি ওর সাথে একটা ভিডিও তুলতে পেরেছি। তো তারপর খাওয়া দাওয়া শেষে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি, আর এটা হচ্ছে বাড়ি আসার পথে। আর ভেবেছিলাম হয়তো প্রচণ্ড ঠান্ডা লাগবে, কিন্তু যাই হোক অতটা ঠান্ডা লাগেনি,
ঠিকঠাকই চলে এসেছি। এবার শেষ, এবার আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে হচ্ছে 10:30।